আজকে আবার নতুন একটা তোমাদের জিকে সেট নিয়ে আসলাম, যেটা তোমার গ্রুপ সি, গ্রুপ ডি এবং অন্যান্য পরীক্ষা তোমার কাজে লাগবে। এটা কিন্তু আমাদের অনলি ফর প্রিভিয়াস ইয়ার, মানে বিগত বছর যতগুলো তোমার কোশ্চেন এসছে, যে কোনো পরীক্ষা হতে পারে, WCS হতে পারে, পুলিশ হতে পারে, বা আদার্স কোনো পরীক্ষা হতে পারে। আমি শুধু সেই পরীক্ষাগুলোকে কোশ্চেন নিয়ে আমি আসছি, কারণ তোমরা জানো যে প্রিভিয়াস ইয়ার বিভিন্ন পরীক্ষা যদি করতে পারি তাহলে কি হবে, সেখান থেকে আমি অনেক কোশ্চেন কম পাবো। দেখো, আমি এখানে শুধু কোশ্চেন করাবো না, কোশ্চেনের সঙ্গে সঙ্গে কিন্তু একটু আলোচনা করব ওই উত্তর সম্বন্ধে বা পাশে কোনো উত্তর সম্বন্ধে। চলো আর বেশ দেরি না করে শুরু করা যাক। কি বলছে 1 নম্বর কোশ্চেন, পশ্চিমবঙ্গের কয়টি জেলা, মানে বর্তমানে পশ্চিমবঙ্গে কতগুলি জেলা আছে? আমরা জানি সবাই কি 23 জেলা আছে। কটা আছে? 23টা আছে। এবার আমি জানতে হবে যে পশ্চিমবঙ্গে যে 23টা জেলা আছে, লাস্ট তোমার কি কি জেলা হয়েছে? তোমার লাস্ট তোমার হয়েছে কোথায়? পূর্ব এবং পশ্চিম বর্ধমান। কত ছিল? তোমার হচ্ছে 7, তারপর কত ছিল? 7 এপ্রিল। কত ছিল? 7 এপ্রিল। কোথায়? 2017 সালে। কোথায় ছিল? পূর্ব এবং পশ্চিম বর্ধমানে ছিল। ইস্ট ওয়েস্ট বর্ধমান, ইস্ট অ্যান্ড ওয়েস্ট বর্ধমান। তো তার আগে বলি, তোমার প্রথম থেকে বলেছি, লাস্ট তোমার 3টে তোমাদের বলে দিচ্ছি। প্রথম হচ্ছে তোমার কি, তোমার ঝাড়গ্রাম না, কালিম্পং। কালিম্পং হয়েছিল 14 ফেব্রুয়ারি 2017 সাল। তারপরে তোমার হলো ঝাড়গ্রাম। কালিম্পংয়ের পর তোমার ঝাড়গ্রাম হয়েছিল, এটা কত? কালিম্পং তোমার হচ্ছে 20তম, ঝাড়গ্রাম তোমার 21তম বলতে পারো। আর এখানে ছিল 4 এপ্রিল 2017, মানে 17 সালে কিন্তু লাস্ট তোমার হয়েছে। তারপরে তোমার হয়েছিল 7 এপ্রিল, কী হয়েছিল? পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান হয়েছিল। তো লাস্ট বলতে পারো পূর্ব অ্যান্ড পশ্চিম বর্ধমান। চলো, কী বলছে? চৌরি চৌরা ঘটনা, এই কোশ্চেন কিন্তু এর আগে একটু আলোচনা হয়েছিল। তোমার চৌরি চৌরা ঘটনা তোমার বলেছিলাম কোথায় হয়েছিল? সেটা ছিল গোরক্ষপুরে হয়েছিল। এটা কোথায়? উত্তরপ্রদেশে। এটা কবে হয়েছিল? 4 ফেব্রুয়ারি হয়েছিল। কোন সালে? 1922 সালে। কেন হয়েছিল? এখানে কী হয়েছিল জানতে হবে। তোমার এখানে ছিল 22 জন পুলিশকে পুড়িয়ে মারা হয়েছিল 1922 সালে। মানে 1920 সালে কী হয়েছিল? অসহযোগ আন্দোলন শুরু করে কে করেছিলেন? গান্ধীজি। অল ইন্ডিয়া বেসিস, মানে পুরো ভারতবর্ষে অসহযোগ আন্দোলন শুরু করেছিলেন। সেখানেই থেকে 1922 পর্যন্ত চলছিলেন। তারপরে 1922 সালে 12 ফেব্রুয়ারি সেটা কী হয়েছিল? সেটাকে বন্ধ করে দিয়েছিল। কারণটা কি? এই চৌরি চৌরা ঘটনার জন্য। এই যে 1920 সালে থেকে 22 সাল, এখানে কিন্তু কি হয়েছিল? অসহযোগ মানে কি? আমি সহযোগিতা করব না, এখানে কি বয়কট করেছিল। আর স্বদেশী আন্দোলন, মানে আমাদের যে স্বদেশী খাদি বস্ত্র যা আছে, এই 1922 সাল থেকে কিন্তু তোমার শুরু হয়েছিল। অ্যাকচুয়ালি 1920 সাল থেকে তোমার সব কিছু হয়েছিল কি, ইংরেজদের দেওয়া কলেজে পড়বো না, ইংরেজদের দেওয়া অফিসে যাব না, ইংরেজদের কোনো আদালতে যাব না, মানে এক কথায় বলতে গেলে ইংরেজের কোনো জিনিস কিনবো না, মানে সব এক কথা বলতে গেলে সব কিছু বন্ধ ইংরেজদের। চলো, কি বলছে? নিম্নলিখিতদের মধ্যে কে বারদুল সত্যাগ্রহ সঙ্গে যুক্ত? আমরা সবাই জানি কি, তোমার বল্লভভাই পাটেল ছিল। ছিল বল্লভভাই পাটেল ছিল। অ্যাকচুয়ালি ছিল নামটা সর্দার আছে, তো এটা মানে অভ্যাস হয়ে গেছে কি, সর্দার বল্লভভাই পাটেল। মানে অ্যাকচুয়ালি কিন্তু এর নাম সর্দার ছিল না, এর নাম ছিল কি, বল্লভভাই পাটেল। এই বারদুল সত্যাগ্রহ কী হয়েছিল? তোমার এখানে হয়েছিল যে ট্যাক্স তোমার যে কৃষকদের কর বৃদ্ধি করেছিল। এই কারণে কী ছিল, কৃষকরা সেখানে আন্দোলন করেছিল। আর সেখানে সর্দার বল্লভভাই পাটেল, মানে অ্যাকচুয়ালি বল্লভভাই পাটেল কী হয়েছিলেন, সেখানে আন্দোলনে যোগদান দিয়ে করেছিলেন। এই কারণে ওই জায়গার কৃষকরা তার নাম দিয়েছিল কি,
তোমার সর্দার। যদি ওই কৃষকের নাম অপশন না থাকে তাহলে কী থাকবে, তোমার থাকবে গান্ধীজি। দেখো গান্ধীজি কিন্তু দিয়েছিল, তারাই কিন্তু যেহেতু কৃষকরা দিয়েছিলেন, মহিলা বলতে পারে মহিলারা। কারা? মহিলারা। কোথাকার? বারদৌলির মহিলারা। চলো দেখো রাজভাই কে ছিলেন? তিনি ছিলেন প্রথম কি গভর্নর ছিলেন। সংবিধান তৈরি যে হয়েছিল তার সভাপতি ছিলেন প্রথম কে? রাজেন্দ্র প্রসাদ। তার আগে একজন ছিলেন, কিন্তু ছিলেন পার্মানেন্ট ছিলেন রাজেন্দ্র প্রসাদে। তার আগে ছিলেন তোমার ডক্টর শশীধর সিনহা। তিনি বয়স্ক ছিলেন, টেম্পোরারি ছিলেন। কদিন ছিলেন? 9 থেকে 11 ডিসেম্বর ছিলেন। এই 11 থেকে তোমার চালু ছিল কে? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এটা হচ্ছে চলে এসছে কোশ্চেন। ভারতের সংবিধানে কত তারিখে গণপরিষদ কর্তৃক গৃহীত হয়েছিল? দেখো চালু হয়নি, গৃহীত হয়েছিল। কবে ছিল? 26 নভেম্বর 1949। আজ বলে চালু কবে ছিল সংবিধান? সে হচ্ছে 26 জানুয়ারি 1950 সাল। কবে থেকে কবে সংবিধান লেখা শুরু হয়েছিল? 9 ডিসেম্বর 1946 থেকে 26 নভেম্বর 1949, মানে কতদিন? 2 ইয়ার্স 11 মান্থ, তোমার হচ্ছে 18 দিন তোমার টাইম লেগেছিল। আর প্রথম যদি বলা হয় সভাপতি কে ছিলেন? ডক্টর সচিদানন্দ সিনহা। কোথায়? 9 ডিসেম্বরে। আর 11 ডিসেম্বর কে আসলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ওগুলো কোশ্চেন আছে যে ড্রাফটিং কমিটি চেয়ারম্যান কে ছিলেন? তোমার ড্রাফটিং কমিটি চেয়ারম্যান ছিলেন ডক্টর ভীমরাও আম্বেদকর বা বি.আর. আম্বেদকর। আর কোশ্চেন আসতে পারে যে তোমার যে 26 জানুয়ারি কেনই সেটাকে চালু করা হলো? অনেক করতে পারতো, কারণ এই দিনটা কী ছিল? 1930 সালে 26শে জানুয়ারি প্রথম 3 কালার পতাকা, মানে বর্তমানে আমাদের কি তিরঙ্গা, যে সেটা উত্তোলন করেছিল কোথায়? রাবি নদীতে। কোথায়? তোমার হচ্ছে লাহোরে। সেই কারণে সেটাকে কী করা হচ্ছে? দিনটাকে স্মরণ করে রাখার জন্য তোমার 26 জানুয়ারি 1950 সালে কী করেছিলেন? তোমার সংবিধান শুরু করছিলেন। এবার কোশ্চেন আসতে পারে যে 3 কালার পতাকা বা তিরঙ্গাটা কে তৈরি করেছিলেন? পেঙ্গালি ভেঙ্কাইয়া। কী নাম হবে? পেঙ্গালি ভেঙ্কাইয়া। চলো ফুল ডিটেলসগুলো একটা কোশ্চেনই পুরো পার হয়ে যাবে। কী বলছে? লতা মঙ্গেশকর কোন বছর ভারতরত্ন পেয়েছিলেন? কোন সালে? 2001 সালে। তার সঙ্গে সেদিনে ঠিক সেই বছরে, মানে সেই একসঙ্গে কে পেয়েছিলেন? প্রধানমন্ত্রী কে? অটল বিহারী বাজপেয়ী। কী হবে? প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীও কিন্তু এই 2001 সালেই লতা মঙ্গেশকরের সঙ্গেই ভারতরত্ন পেয়েছিলেন। লতা মঙ্গেশকর বলে কি? স্বর কোকিলা। কি? স্বর কোকিলা, মানে তিনি তার যে গলা, তার গলার যে আওয়াজ এখনও পর্যন্ত সেরকম কেউ তৈরি হননি। তাই বলে অমর তাকে বলা হয়। কার জন্য? গানের জন্য। ভারতের সম্বন্ধে একটু বলে দিই। 1954 সালে প্রথম ভারতরত্ন চালু করেন। প্রথম কে পেয়েছিলেন? চক্রবর্তী রাজা গোপালাচারী পেয়েছিলেন, যিনি ভারতের প্রথম কী ছিলেন? তোমার গভর্নর ছিলেন স্বাধীন ভারতের। তারপরে কে ছিলেন? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, যিনি সেকেন্ড প্রেসিডেন্ট ছিলেন বা প্রথম ভাইস প্রেসিডেন্ট ছিলেন। আর কে পেয়েছিলেন? তোমার সিভি রমন। তিনি কে ছিলেন? সিভি রমন ভারতবর্ষের প্রথম বিজ্ঞান থেকে কী পেয়েছিলেন? তোমার ওটা কী বলে? নোবেল পেয়েছিলেন। ভারতের প্রথম বিজ্ঞান বিষয়ে কী পেয়েছিলেন? নোবেল প্রাইজ পেয়েছিলেন, যার জন্য উনি 1930 সালে। তার জন্ম 28 ফেব্রুয়ারি। এই কারণে কি 28 ফেব্রুয়ারিতে কী করা হয়? বিজ্ঞান দিবস হিসেবে পালন করা হয়। কী বলে দেখুন, কোন সুলতান ইকতা প্রথা, সৈন্য প্রথা, মুদ্রা ব্যবস্থা সহ দিল্লিতে সুলতানত ব্যবস্থা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলির গোড়াপত্তন করেন? মানে কে শুরু করে? কিলো তোমার ইলতুৎমিশ।
ইলতুৎমিশ কে ছিলেন? তোমার দাস ব্যবস্থার প্রকৃত প্রতিষ্ঠাতা। কাকে বলাই? তোমার ইলতুৎমিশকে বলাই। তো দাস যে প্রথা ছিল, এটা মানে দাস প্রথা বলে ভুল হবে, মানে দাস বংশর প্রতিষ্ঠা কে করেন? কুতুবউদ্দিন আইবক। কিন্তু বলে অ্যাকচুয়াল বলা হয় তাকে হবে ইলতুৎমিশ। কেন? তিনি যেহেতু এটা দিল্লির দাসবংশ ছিল, প্রথম ইলতুৎমিশ কী করলেন? দিল্লি তার ক্যাপিটাল করেছিলেন। এই কারণে তাকে বলা হয় প্রকৃত কি প্রতিষ্ঠাতা। আর যেহেতু কুতুবউদ্দিন আইবক ছিলেন কোথায়? লাহোরে ছিলেন তার ক্যাপিটাল। চলো, হ্যাঁ, আরেকটা কথা, ইকতা প্রথাটা কি? ইকতা প্রথা ছিল, ধরে নাও তুমি কি করছো, একটা রাজার আন্ডারে তুমি কাজ করছো, তোমাকে টাকাতে কিছু দেওয়া হবে না, তোমাকে কী দেবে? তা বলে জমি দেওয়া হবে, ইকতা। এবার তোমার সেখানে তুমি কী করবে? তোমার কিছু ট্যাক্স তোমাকে দিতে হবে, কি তুমি কিছু রাখবে, কিছু ট্যাক্স তোমাকে তোমাকে দিতে হবে। আর সেটাও কিন্তু ইলতুৎমিশ নিজে কী ছিলেন? ইকতা হোল্ডার। যে ইকতা নেই তাই কি বলা হচ্ছে? ইকতা হোল্ডার বলা হয় বা ইকতাদারি বলা হয়। নিম্নলিখিত ব্যক্তির মধ্যে কে ভারতবর্ষের দাস প্রথা নেই বলে মন্তব্য করেছিলেন? সে হচ্ছে মেগাসথিনিস। মেগাসথিনিস বলেছিলেন ভারতের কোনো দাস ব্যবস্থা নেই। মেগাসথিনিস কী বলেছিলেন? লিখেছিলেন ইন্ডিকা বই লিখেছিলেন, ইন্ডিকা বই মেগাসথিনিস লিখেছিলেন। মেগাসথিনিস কার দরবারে ছিলেন? তিনি দ্বিতীয় চন্দ্রগুপ্ত মৌর্যের সময় তিনি ভারতবর্ষে এসেছিলেন মেগাসথিনিস। আর কি আছে তোমার? হিউয়েন-সাং, কি হর্ষবর্ধনের সময় এসেছিলেন হিউয়েন-সাং। কোন নিম্নলিখিত কোনটি দক্ষিণবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ? এটা কী হবে? গোরগাবুরু। দেখো, সন্দাকফু কিন্তু পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ, দক্ষিণবঙ্গের নয়। আর সেটা কোথায় আছে? তোমার সে আছে দার্জিলিংয়ে আছে, মানে দার্জিলিং সরিষার মধ্যে অবস্থিত সন্দাকফু। 36 অনুযায়ী তুমি 36-30 পাবে মিটার উচ্চতা। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ। আর গোরগাবুরু তোমার হচ্ছে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ। সেটা কোথায় অবস্থিত? তো তোমার সেটা অবস্থিত পুরুলিয়াতে অবস্থিত। অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে তোমার গোরগাবুরু। এর জন্য তোমার হচ্ছে 677 মিটার। হচ্ছে পরেশনাথ আর বিহারীনাথ। এটা তোমার হচ্ছে কোথায় অবস্থিত? পরেশনাথ তোমার হচ্ছে ঝাড়খণ্ডে। আর বিহারীনাথ কোথায়? তোমার আসানসোলে বিহারীনাথ। কি বলছে? রাজ্যসভায় কোরামের জন্য ন্যূনতম কতজনের উপস্থিত প্রয়োজন? হচ্ছে আগে জানতে হবে যে কোরামটা কি, মানে যতগুলো মেম্বার আছে তার 10% তোমাকে উপস্থিত থাকতেই হবে। তাহলে জানতে হবে যে রাজ্যসভায় মেম্বার কটা আছে? 250টা, কিন্তু অ্যাকচুয়াল থাকে কটা আছে? 245টা থাকে, 5টা কম থাকে। তো যদি 250টা হয় তার মানে 10 কত হবে? 25। তার মানে কি উত্তর হচ্ছে 25। মানে 25 জন না থাকলে পরে কী হবে? মানে সেদিন কোনো কাজ হবে না, পার্লামেন্টে কোনো রাজ্যসভায় কোনো কাজ হবে না। এই পার্সেন্ট বলাই তো বলবে 10%। 10 নম্বর কোশ্চেন কী বলছি? সংবিধানে কোন ধারা অনুযায়ী রাষ্ট্রপতি কোনো রাজ্যের শাসনভার নিজে হাতে তুলে নেন? তাকে বলাই রাষ্ট্রপতি শাসন বলাই। কী হলে 356। যাকে কী বলাই? প্রেসিডেন্ট রুল, যেটা বর্তমানে কোথায় আছে? মণিপুরে তোমার চলছে প্রেসিডেন্ট রুল। আর পর 52 কী আছে? তো তোমার এটা হচ্ছে পুরো যদি ভারতবর্ষ যখন হবে তোমার হবে, এটা প্রেসিডেন্ট রুলসের মধ্যে পড়ছে, কিন্তু এটা পুরো ভারতবর্ষে। আর ছাপ্পান্নটা কি? শুধুমাত্র একমাত্র একটা জায়গাতে বা একটা রাজ্যে হতে পারে। আর তোমার আছে 360। এটা কী তোমার আছে? এটা হলো ফাইন্যান্সিয়াল, মানে অর্থবার্ষিক পরীক্ষা। এটা এখনও পর্যন্ত একবারও হয়নি, 52টা 3বার হয়েছে। তোমরা আমাকে জানাও কোন কোন সালে তোমার এটা লেগেছে ভারতবর্ষে। অপশান দিচ্ছি, বলে দিচ্ছি কিছু। তোমার যেমন ইন্ডিয়া চায়না ওয়ার, ইন্ডিয়া পাকিস্তান ওয়ার,
তো এই দুটো ওয়ারে তোমার হয়েছিল, বলো আমাকে জানো। কি বলছে, ভারতের উপরাষ্ট্রপতি কিছুদিন আগে তোমার কী হলো, উপরাষ্ট্রপতির ইলেকশন হলো। বলছে তাদেরকে কে ভোট দিতে পারে? কী বলতো? উত্তর হবে ডি, পার্লামেন্টের উভয় কক্ষ সদস্য দ্বারা একটি নির্বাচনী মূলকদার পদ্ধতি। মানে পার্লামেন্টের লোকসভা বা রাজ্যসভা দুজনেই ভোট দিতে পারবে। কিন্তু এখানে কিন্তু একটা জিনিস আছে, কি এখানে যারা ইলেক্টেড আর যারা সিলেক্টেড, মানে যাকে নমিনেট করা হয়েছে, যাকে রাষ্ট্রপতি তাকে কি করেছে, মনোনীত করেছে, ঠিক আছে, তারাও কিন্তু এখানে ভোট দিতে পারবে। কিন্তু রাষ্ট্রপতির ক্ষেত্রে আলাদা, রাষ্ট্রপতির ক্ষেত্রে অনলি ইলেক্টেড, যারা ভোট যারা জিতে এসছে, লোকসভা রাজ্যসভা যারা জিতে গেছে তারাই একমাত্র রাষ্ট্রপতিকে ভোট দিতে পারবে। কিন্তু উপরাষ্ট্রপতিকে সবাই ভোট দিতে পারবে। এখানে শুধু কিন্তু যে এতে কি বলে তোমার রাজ্যসভায়, মানে রাজ্যের রাজ্যসভা থেকে এরা ভোট দিতে পারে না। কিন্তু যদি বলা হয় যে কারা তাকে অপসারণ করতে পারবে, মানে রাষ্ট্রপতিকে, যে কেউ, মানে ইলেক্টেড প্লাস সিলেক্টেড দুজনেই তাকে অপসারণ করতে পারবে, মানে তাকে ইমপিচমেন্ট করতে পারবে। কথা বলতে গেলে বলছে র্যাডক্লিফ লাইন যে দুই দেশের মধ্যে রয়েছে সেটা কী হচ্ছে, ভারত পাকিস্তান। দেখো অ্যাকচুয়ালি কিন্তু আমরা ভারত বাংলাদেশও বলতে পারি, কিন্তু এখন বলতে পারবো না। কারণটা কি, যখন দেশ ভাগ হয়েছিল 1947 সালে, তখন কিন্তু কী হয়েছিল, ভারত বাংলাদেশের সঙ্গেও কিন্তু র্যাডক্লিফ লাইন ছিল। যেহেতু 1971 সালে কী হয়েছে, ভারত পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ ভাগ হয়ে গেছে, এখানে কিন্তু র্যাডক্লিফ লাইনটা ভারত বাংলাদেশের সঙ্গে আর নেই। তার জন্য বলা হচ্ছিল, কিন্তু একসময় ছিল। তাই জন্য আমরা তো কী ধরবো, ভারত পাকিস্তান ধরবো। তো ভারত বাংলাদেশে কী আছে, তোমার 3 বিঘা করিডোর আছে, 3 বিঘা করিডোর কার সঙ্গে আছে, ভারত বাংলাদেশের সঙ্গে আছে। ভারত পাকিস্তান আর কি আছে, LOC আছে, লাইন অফ কন্ট্রোল। আর চীন কি আছে, LAC, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। ভারত ভুটানের সঙ্গে কোনো বাউন্ডারি নেই। আমরা নেপাল ভুটানের সঙ্গে কোনো বাউন্ডারি নেই, আমরা ডাইরেক্ট আমরা ওখানে তোমার চলে যেতে পারি, শুধু একটা আই কার্ড লাগে। আমাদের পশ্চিমবঙ্গ বা মালদা থেকে বেশিরভাগ লোক তোমার চোখে দেখার জন্য কী যায়, নেপাল যায়। কেন, এখানে খরচা কম হয় আর কোনো পাসপোর্ট ভিসা লাগে না। চলো কী বলেছে, অর্নিথোলজি মানে কি, বার্ড, পক্ষী বিশেষজ্ঞ কে ছিলেন, সেলিম আলী ছিলেন কি, অর্নিথোলজি বা পক্ষী বিশেষজ্ঞ। অ্যাডভোকেট, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল নিযুক্ত করেন কে, তোমার হচ্ছে রাজ্যের রাজ্যপাল। দেখো মুখ্যমন্ত্রী কাউকে অ্যাপয়েন্টমেন্ট করতে পারেন না, যেমন সেন্ট্রালে কি প্রধানমন্ত্রী কাউকে অ্যাপয়েন্টমেন্ট করতে পারেন না, তাকে বলতে পারেন তাই একে অ্যাপয়েন্ট করতে পারেন কোনো কোনো জায়গায়, কিন্তু সব জায়গায় কী করবে, প্রেসিডেন্ট অ্যান্ড পশ্চিমবঙ্গে রাজ্যে রাজ্যপাল অ্যাপয়েন্টমেন্ট করা। মানে পশ্চিমবঙ্গের রাজ্যের যে কাজ হবে, এটা যে কোনো রাজ্য হতে পারে, রাজ্যের যে কাজ হবে সব কিন্তু রাজ্যপালের নামে হয়। আর যে ভারতবর্ষে কোনো কাজ হলে তাকে কার, রাষ্ট্রপতির নামে হয়। কোন মুঘল রাজপুত আবুল ফজলকে হত্যা করেছিলেন, সে তোমার হচ্ছে সেলিম। তার মানে কি, এর নাম আসল নাম কি, জাহাঙ্গীর। আজিম হোসেনকে ঔরঙ্গজেব। আর খুরম কে ছিল, এ ছিলেন শাহজাহান। আর কে ছিল, খুরম কে ছিল, জাহাঙ্গীরের ছেলে ছিল খুরম। কি বলছে, নির্মলিখিত মধ্যে কে বিখ্যাত নির্গমন তত্ত্বটি সেমিতে এনেছিলেন, মানে শুরু করেছিলেন, কে ছিলেন, গোপালকৃষ্ণ গোখলে। এটা কী ছিল তোমার ছিল, মানে অ্যাকচুয়ালি ইংরেজদেরকে বিতাড়িত করার জন্য একটা করেছিল, সংগঠন তৈরি করেছিল। কোন মুঘল সম্রাট রাজপুরুষ
উপনিষদের ফার্সি অনুবাদ করেছিলেন সে হচ্ছে আকবর। আকবর এটাকে করেছিলেন। নবজীবনের সম্পাদনা কে করেছেন? অরবিন্দ ঘোষ। ক্লাসে বড় হয়েছে একটু তাড়াতাড়ি করে নিচ্ছি, কারণ বেশি বড় হলে ভালো লাগবে না আবার। এরপর চেষ্টা করব আরও কিছু কোশ্চেন কম দেওয়া, যাতে আরও ডিটেলস বলতে পারি। যে গুপ্ত সম্রাট শকদের ধর্ম ধ্বংস করেছিলেন তার নাম কি? দ্বিতীয় চন্দ্রগুপ্ত, যাকে কী বলা হচ্ছে? শকারী বলা হতো। যা কেন? শকদের দমনকারী, বা বলা হতো বিক্রমাদিত্য। কাকে বলা হতো? তোমার দ্বিতীয় চন্দ্রগুপ্তকে। আর প্রথম চন্দ্রগুপ্ত ছিলেন গুপ্ত সমাজের প্রতিষ্ঠাতা, মানে ফাউন্ডার, যেগুলাই প্রথম চন্দ্রগুপ্ত। কে সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি স্থাপন করেন? সে হচ্ছে কে? গোখলে। তিনি কে ছিলেন? তিনি গান্ধীজির গুরু ছিলেন। এই ছিল, দেখো কী আছে, অ্যানিমেশন কে ছিলেন? তিনি ছিলেন কি আইএনসির, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন। কত? 1917 সালে। কোথায় হয়েছিল? ক্যালকাটা অধিবেশন হয়েছিল। তার আগে তিনি 1916 সালে কী করেছিলেন? হোম রুল লীগ করেছিলেন পুরো ভারতবর্ষে। হোম রুল লীগকে শুরু করেছিলেন। আর তিলক করেছিলেন কি? শুধু মুম্বাই, মহারাষ্ট্রে করেছিলেন। আর তিনি করেছিলেন, এর হেডকোয়ার্টার করেছিলেন আদিয়ারে, বর্তমান কোথায়? মাদ্রাজের আদিয়ারে। কোশ্চেন খুব আসে। আচ্ছা বলাই, প্রথম মহিলা ভারতে কে ছিলেন? সরোজিনী নাইডু ছিলেন ভারতের প্রথম মহিলা সভাপতি। কত? 1925 সালে। দেখো O2 মাইনাস, দেখো কী আছে? O2 এটা আয়ন, মাইনাসের সমসংখ্যক ইলেকট্রন আছে যে আয়নটিতে। তো O2 মানে কি? অক্সিজেনের আয়ন কত? তোমার ইলেকট্রন কত? অক্সিজেন তোমার ইলেকট্রন হচ্ছে 8। এখানে কী আছে? -2 আছে, মানে কি? এটা প্লাস দুটো আয়ন যোগ হয়েছে, মানে কি 10টা তোমার ইলেকট্রন তোমার আছে। দেখো কী আছে? ও এখানে একটু মিস্টেক হয়েছে। এখানে ফ্লোরিন মাইনাস হবে, ক্লোরিন মাইনাস হবে, লিথিয়াম প্লাস হবে, আর এরও প্লাস হবে, পটাশিয়াম প্লাস হবে। তাহলে ফ্লোরিন, ফার্স্ট জানতে হবে ফ্লোরিন কত? ফ্লোরিন তোমার হচ্ছে 9 প্লাস, এটা মাইনাস আছে মানে +1, তাহলে কী হচ্ছে 10। তাহলে তো কি উত্তর হবে ফ্লোরিন। ক্লোরিন কত? ক্লোরিন তোমার ইলেকট্রন কত আছে? ক্লোরিন ইলেকট্রন কত আছে? 17 ইলেকট্রন, 17 ইলেকট্রন আছে ক্লোরিনে, 17 ইলেকট্রন আছে। তাহলে কি মাইনাস মানে কি +1 হবে। কত হয় তোমার হচ্ছে 18। লিথিয়াম কত আছে? 3 -1, কারণ প্লাস আছে মানে কি মাইনাস হবে, তাহলে কী হবে 2। এটা কি পটাশিয়াম কত? তোমার 19 -1 = হচ্ছে 18। তোমাদের একটা চার্ট তোমাদের দেওয়া হচ্ছে, দেখো তোমরা দেখে নাও। এই চার্ট তোমরা একবার দেখে নেবে। এখান থেকে কোশ্চেন আসে, অনেক সময় কোশ্চেন আসে, কোন গ্রুপে আছে, কোন ইসে আছে, একটু দেখে নিও। ব্রোঞ্জ কোন কোন ধাতুর সংঘধাতু? ব্রোঞ্জ কি তোমার হচ্ছে কি তামা ও টিন, তোমার হচ্ছে ব্রোঞ্জ। আর যে বলাই যে তামা ও দস্তা, তামা ও দস্তা কী হচ্ছে? এটা ব্রাশ। আর লোহা ও দস্তা কী হবে? এটা তোমার হচ্ছে গ্যালভানাইজেশন পদ্ধতি। বললাম না, জিঙ্কের উপর লোহার প্রলেপ দেওয়া। জিঙ্ক মানে দস্তা মানে কি? দস্তা মানে তোমার হচ্ছে জিঙ্ক, দস্তা জিঙ্ক। জিঙ্কের উপর লোহার প্রলেপ কী বলা আছে? গ্যালভানাইজেশন বলা হয়, মানে যে তোমার মোর্চা ধরে না, যদি মোর্চা না ধরে, লোহাকে না ধরে, তো কী করতে হবে? জিঙ্কের প্রলেপ দিতে হয়। বলছে হিময়ান যন্ত্র মানে রেফ্রিজারেটর নিয়মিত কোন গ্যাস থাকে, মানে কি থাকে? ক্লোরোফ্লোরোকার্বন থাকে। কি এগুলো? CFC। সি মানে কী হচ্ছে? ক্লোরিন। এফ মানে কী হচ্ছে? ফ্লুরিন। আর সি মানে কী হচ্ছে? কার্বন। মানে এখানে ক্লোরিন, ফ্লুরিন, কার্বন তোমার থাকে। CFC
যাই কী হচ্ছে বিশ্ব উষ্ণায়ন বলে না, এই কারণে কিন্তু মেন কারণ কিন্তু সিএফসি। যেটা তোমার কী থাকে, স্ট্রাটোস্ফিয়ার থাকে, স্ট্রাটোস্ফিয়ার মানে আমাদের কী থাকে ট্রোপোস্ফিয়ার, তারপর কী আছে তোমার স্ট্রাটোস্ফিয়ার। এখানে তোমার কী থাকে ওজোন থাকে, O3। এই ওজনের মেন কারণটা কী তোমার হচ্ছে সিএফসি। ওজন আবার গুড ওজন একটা থেকে থাকে ব্যাড ওজন থাকে। তোমার ট্রোপোস্ফিয়ার যে তোমার যেটা থাকে সেটা কী থাকে ব্যাড ওজন থাকে। মানে আমরা যেখানে আছি, আমরা মানুষ যেখানে বসবাস করে সেখানে কি ট্রোপোস্ফিয়ার, এখান থেকে ব্যাড ওজন। তারপরে কী আছে স্ট্রাটোস্ফিয়ার, সেখানে কী থাকে গুড ওজন থাকে। যেটা আমাদের কী করে আমাদের যে সূর্যের আলো ডাইরেক্ট পড়ে সেটা কী করে সেটাকে অ্যাবজর্ব করে কে সিএফসি O3। O3 জন্য কি আমরা কী করে আমাদের শরীরে যদি ডাইরেক্ট আলো পড়তো তাহলে কী হতো শরীর কালো হয়ে যেত, যেটা স্কিন ক্যান্সার হওয়ার সময় থাকতো। সেটা কাজ কে করে উড ওজন O3 কী করতে হবে সেটাকে অ্যাবজর্ব করে নেয়। এই কারণে আমাদের স্কিন ক্যান্সার হয় না। তোমরা দেখবে যারা যেখানে সূর্যের আলো ডাইরেক্ট পড়ে সেই জায়গায় মানুষ কী হয় প্রচুর কালো হয়। তার কারণ হচ্ছে কি রোদ থেকে আমাদের আমার স্কিনটাকে নষ্ট করে দেয়, মেলানিনকে নষ্ট করে দেয়, মানে বেশি মণিগত হয়। কি বলছে অশোকের লেখায় উল্লিখিত সিরিয়ার গ্রিক রাজার নাম কী ছিল? অ্যান্টিওকাস টু থিওর। তোমরা আমাকে জানাও আলেকজান্ডার ভারতবর্ষে কবে এসেছিলেন আর কবে ফিরে গেছিলেন? শুধু এটুকু বলে দিচ্ছি আলেকজান্ডার পুরুষ যুদ্ধ হয়েছিলেন। কোথায় হয়েছিল তোমরা জানাবে আমাকে কমেন্ট বক্সে। সারিস্কা ব্যাঘ্র অভয়ারণ্য কোথায় অবস্থিত? সেটা হচ্ছে রাজস্থানে। পুষ্কর মেলা কোথায়? পুষ্কর কোথায়? এটাও তোমার রাজস্থানে। এটা কোথায়? আজমির। চলো, আশা করছি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক মেরে দিও আর একটা সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করলে কী হবে তুমি নতুন নতুন ক্লাস পাবে, আর লাইক মারলে কী হবে আমার ভালো লাগবে, তোমার ক্লাসকে ভালো লাগছে। আর সেরকম হচ্ছে মানুষ আরও যাবে, মানুষ আরও জানতে পারবে। সেরকম শেষ পর্যন্ত দেখা। ধন্যবাদ, তোমার দিন শুভ হোক।